ওয়েলকাম টু দ্য চ্যানেল কনসেপ্ট বস। ফার্স্টে আমরা আবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি, যেখানে এনসিইআরটির লাইন বাই লাইন বায়োলজিগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের এনসিইআরটিটা ভীষণ গুরুত্বপূর্ণ নিট এক্সামের জন্য। নিট এক্সাম ক্লিয়ার করতে গেলে এনসিইআরটির প্রত্যেকটা লাইন বুঝে থাকতে হবে এবং প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন আসে। তো আমি এখানে ট্রাই করব প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেন করার, প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেন করে করে বুঝিয়ে দেওয়া, যাতে তোমাদের এনসিইআরটিটা পড়তে অসুবিধা হয়। সো ফার্স্টে আমরা চ্যাপ্টার আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ড কথার মানে বোঝা যাচ্ছে যেখানে যে সমস্ত সাবজেক্ট লিভিং সাবজেক্ট, সে সমস্ত লিভিং সাবজেক্টের যে একটা এন্টায়ার ওয়ার্ল্ড রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে ফার্স্টে লাইন, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। এখানে একটা বিশ্বসূচক দেওয়া হয়েছে, কারণ এটা কোশ্চেন করছে, ঠিক আছে? কোশ্চেন না, অ্যাকচুয়ালি বলতে চাইছে যে লিভিং ওয়ার্ল্ডটা কতটা ওয়ান্ডারফুল। সেখানে দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামাজিং, ঠিক আছে, অ্যামাজিং দ্য এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেটস ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজম। এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেট মানে যে সমস্ত অসাধারণ জায়গা। নর্মাল হ্যাবিটেট আমাদের রয়েছে, যে আমরা জাস্ট যে সমস্ত স্থলভূমি রয়েছে বা ওয়াটার রয়েছে, সে সমস্তগুলো হলো নর্মাল হ্যাবিটেট। বাট এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেট যেগুলোতে লিভিং অর্গানিজমগুলোকে ফাইন্ড করা যাবে, সেগুলো বি ইট কী হতে পারে? কোল্ড মাউন্টেন্স, ডিসিডিউয়াস ফরেস্ট, ওশিয়ান, ফ্রেশ ওয়াটার লেকস, ডিজার্ট অর হট স্প্রিং। সো ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাদেরকে এখানে যে এগুলো মনে রাখতে হবে। কোশ্চেন এখান থেকে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন আসবে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখতে হবে যে এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেট কী হতে পারে। মাউন্টেন হতে পারে, ফরেস্ট হতে পারে, ওশান হতে পারে, ফ্রেশ ওয়াটার লেক হতে পারে, ডিজার্ট হতে পারে, হট স্প্রিং হতে পারে। দ্য বিউটি অফ গ্যালোপিং হর্স অর the migratory birds, the value of flowers or the attracting shark evokes and a deep sense of wonder. The ecological conflict and cooperation. Ecological conflict বলতে পারছি ইকোলজিক্যাল দ্বন্দ্ব, যেগুলো যে একটা একটা অ্যানিমালসের সঙ্গে আরেকটা অ্যানিমালসের যে দ্বন্দ্ব রয়েছে, ঠিক আছে। আর দ্য কোঅপারেশন, একটা অ্যানিমালের কীরকমভাবে কোঅপারেট করছে একে অপরকে, সে সমস্তগুলো অ্যামং দ্য মেম্বার অফ পপুলেশন, অ্যামং দ্য পপুলেশন অফ এ কমিউনিটি অর ইভেন মলিকুলার ট্রাফিক ইনসাইড এ সেল মেক আস ডিপলি রিফ্লেক্ট অন দ্যাট হোয়াট ইনডিড ইজ লাইফ। আমরা কি আমাদেরকে করছে, মানে এই জিনিসটা কোশ্চেনটা তৈরি করতে বাধ্য করছে, সেটা হলো ইকোলজিক্যাল কনফ্লিক্ট, কোঅপারেশন অ্যামং মেম্বার্স, একটা পপুলেশনের মেম্বারের মধ্যে হতে পারে এই সমস্ত দ্বন্দ্বগুলো বা কোঅপারেশনগুলো, বা অ্যামং পপুলেশন অফ এ কমিউনিটি, একটা কয়েকটা মেম্বার নিয়ে কী হয়, যে একটা পপুলেশন তৈরি হয়, এবং কয়েকটা পপুলেশন নিয়ে আবার একটা কমিউনিটি তৈরি হয়। তাহলে একটা পপুলেশনের মধ্যে দুটো মেম্বারের মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট অর কোঅপারেশন, এটাও হতে পারে, বা একটা কমিউনিটির মধ্যে দুটো পপুলেশনের মধ্যে সেম জিনিস ঘটতে পারে। বা মলিকুলার যে ট্রাফিক রয়েছে আমাদের সেলস ইনসাইড, আমাদের সেলের মধ্যে যে সমস্ত রাসায়নিক রিয়াকশানস রয়েছে, সে সমস্ত জিনিসগুলোকে এখানে মলিকুলার ট্রাফিক বলে রিপ্রেজেন্ট করা হয়েছে। সে সমস্ত এতগুলো কিছু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা কোশ্চেন আসছে, হোয়াট ইনডিড ইজ লাইফ। লাইফের উদ্দেশ্যটা কী? কোশ্চেনের দুটো ইমপ্লিক্ট কোশ্চেন রয়েছে উইদিন, দুটো ইমপ্লিসিট রয়েছে, দুটো কোশ্চেনের দুটো ইমপ্লিসিট রয়েছে। ফার্স্ট টেকনিক অ্যান্সারের ফার্স্ট টেকনিকটা কী হতে পারে, যে আমাদের অপোজ টু দ্য নন লিভিং, ঠিক আছে। তো লিভিংটা কি? ফার্স্ট কোশ্চেন এরকমভাবে হতে পারে যে লিভিং ইজ অপোজিট অফ নন লিভিং। বা সেকেন্ড কি হতে পারে, সেকেন্ডের অ্যান্সারটা সায়েন্টিস্টরা কখনো খোঁজার চেষ্টা করে না, বাট এটা রিফ্লেক্ট করে যে হোয়াট ইজ লিভিংটা কী। তাহলে আমরা ফার্স্টে চলে আসি দ্য ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ডের যে কত রকম বৈচিত্র্য রয়েছে, কত রকম ডাইভার্সিটি রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।
if you look around you will see what was the large variety of living organism. তাহলে তুমি যদি চারি সাইডে একবার লক্ষ্য করো তাহলে কি পাওয়া যাবে যে সেখানে কত ভ্যারাইটির লিভিং অর্গানিজম রয়েছে। এটা হতে পারে প্ল্যান্টস, হতে পারে ইনসেক্টস, হতে পারে বার্ডস, হতে পারে পেটস, হতে পারে অ্যানিমালস, প্ল্যান্ট, যা কিছু হতে পারে, কিন্তু সব কিছু নিয়ে একটা বুঝতে পারে যে কত রকমের ভ্যারাইটি হতে পারে, একটা আইডিয়া পাওয়া যাবে। দেয়ার আর অলসো সেভারাল অর্গানিজমস দ্যাট ইউ ক্যান নট সি উইথ ইউর নেকড আই। আবার এমনও অর্গানিজম রয়েছে যেগুলোকে নেকড আই খালি চোখে দেখা যায় না, যেমন হলো মাইক্রো অর্গানিজমস, ভাইরাস আর ব্যাকটেরিয়া। বাট দে আর অল অ্যারাউন্ড ইউ, অবশ্যই সব কিছু চারপাশে রয়েছে। ইফ ইউ ওয়ার টু ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট ইউ উইল মেক অবজারভেশন ইন, দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজমস দ্যাট ইউ সি উড ইনক্রিজ। বলতে চাইছে যদি তোমার দেখার এরিয়াটা, তুমি যে এরিয়াটা দেখছো সেই এরিয়াটা যদি তুমি চেঞ্জ করো বা ইনক্রিজ করো, তাহলে কি হয় যে ভ্যারাইটি অর্গানিজমস যে ভ্যারাইটি রয়েছে সেটাও ইনক্রিজ করে। তাহলে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেটমেন্ট টাইপ কোশ্চেন্স। Obviously, if you were to visit a dense forest, you will probably see a much greater number and kinds of living organism in it. তাহলে যদি একটা ডেন্স ফরেস্টে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবে, একটা গ্রেটার নাম্বার অনেক পরিমাণে অনেক টাইপসের অর্গানিজমসে দেখতে পাবে। is different kind of plant, animal or organism that you see represent a species. তাহলে যে সমস্ত ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্ট রয়েছে, একটা প্ল্যান্ট রয়েছে দেখলাম ম্যাঙ্গো ট্রি, সেটা একটা স্পেসিসকে রিপ্রেজেন্ট করছে। একটা অ্যানিম্যালের মধ্যে রয়েছে বার্ডস, সেটাও একটা স্পেসিস রয়েছে। বার্ডসের আবার বিভিন্ন ভ্যারাইটির স্পেসিস রয়েছে, সব কিছু স্পেসিসকে রিপ্রেজেন্ট করছে। এবং দ্য নাম্বার অফ স্পেসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইবড রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 million. There is also a straight question or statement type questions. তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে এখন অবধি কতগুলো নোন স্পেসিস জানা রয়েছে, তার নাম্বার হলো 1.7 to 1.8 মিলিয়ন। দিস ইজ ইম্পর্টেন্ট। দিস রিভার্স বায়োডাইভার্সিটি। তাহলে হোয়াট ইজ দ্য বায়োডাইভার্সিটি? এই যে বায়োলজিক্যাল ডিফারেন্স রয়েছে বিভিন্ন অর্গানিজমের মধ্যে, যে ডাইভার্সিটি রয়েছে অর্গানিজমসের, সেটাকে বলা হয় বায়োডাইভার্সিটি। The number of types of organism present on earth. We should remember here that as we explore new area or even old new organism continuously being identified, these could become as statement type question in your exam. So we explore নিউ এরিয়াস, যদি আমরা কোনো একটা নিউ এরিয়াকে এক্সপ্লোর করি বা ওল্ডকে এক্সপ্লোর করতে যাই বেশিভাবে, তাহলে নিউ অর্গানিজম কন্টিনিউয়াসলি অ্যাড হতেই থাকবে, কারণ নিউ অর্গানিজমস কন্টিনিউয়াসলি অ্যাড হতেই থাকে, কারণ এখনও পর্যন্ত সমস্তগুলো তো পাওয়া যায়নি, কত রকমের আছে সে তো অজানা, জাস্ট নোন রয়েছে 1.7 to 1.8 মিলিয়ন স্পেসিস। অ্যাজ স্টেটেড আর্লিয়ার দেয়ার আর মিলিয়ন্স অফ প্ল্যান্ট, অবশ্যই মিলিয়ন অফ প্ল্যান্টস অ্যানিমাল রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড। উই নো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ইন আওয়ার ওন এরিয়া বাই দেয়ার লোকাল নেম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত প্ল্যান্ট ওর অ্যানিমালগুলো দেখছি সেগুলোকে আমরা কিভাবে চিনি? বাই আওয়ার ওন লোকাল নেম। দিস লোকাল নেম উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস। অবশ্যই একটা কোনো অ্যানিমালস অর প্ল্যান্টসের নেম প্লেস টু প্লেস ভ্যারি করে। যদি এখানে বর্তমানে কেউ যদি সে বেঙ্গালুরুতে থাকে তাহলে তার ক্ষেত্রে একটা প্লেস দেখতে পাবে যে একটা নাম বলা হচ্ছে, সেক্ষেত্রে সে যদি শিফট করে দিল্লি তো সেক্ষেত্রে একটা নাম বলা হয়। লোকাল নেম অনুযায়ী নামগুলো ভ্যারিয়াস চেঞ্জ হতে থাকে প্লেস টু প্লেস অর উইদিন এ কান্ট্রি। ইন্ডিয়াতে যে নামটা বলা হচ্ছে সেটা অবশ্যই ইন্দোনেশিয়াতে সেটা বলা হবে না, অর আমেরিকাতে সেটা অন্য নাম বলা হবে, সেটাও চেঞ্জ হয়। Probably you would recognize the confusion that would be created if you do not find ways or means to talk with each other refer to organisms are talking about. তাহলে এক্ষেত্রে কি হয়,
যদি একটা অর্গানিজম সম্পর্কে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রাখা হয় তাহলে একটা কনফিউশন ক্রিয়েট হয়, যেটা ওই একটা যে অবজেক্ট সম্পর্কে যে অর্গানিজম সম্পর্কে বলা হচ্ছে সেটা কিন্তু সেটা সম্পর্কে সঠিক আইডিয়া পাওয়া যায় না, কারণ লোকাল নেম চেঞ্জ হতে থাকে। ফলে এর একটা সলিউশন দরকার, অ্যান্ড দেয়ার ইজ নিড এ স্ট্যান্ডার্ডাইজড নেমিং অফ লিভিং অর্গানিজমস। তাহলে এক্ষেত্রে যে সলিউশনটা দেওয়া হলো সেটা হলো যে একটা স্ট্যান্ডার্ড নামকরণ করা হবে লিভিং অর্গানিজমের, যেটা পার্টিকুলারলি অল ওভার ওয়ার্ল্ড সেই নামে সেম নামে অল ওভার ওয়ার্ল্ড চিনতে পারা যায়। তাহলে কোন অর্গানিজম সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা সম্পর্কে সহজে আইডিয়া পাওয়া যাবে। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে নোমেনক্লেচার বা নামকরণ। তাহলে নামকরণ আর নোমেনক্লেচার সেটা হলো যে একটা অর্গানিজম লিভিং অর্গানিজমকে অল ওভার ওয়ার্ল্ড সেম নামে ডাকা হবে। Obviously, nomenclature or naming was not possible when the organism is described correctly. তাহলে নোমেনক্লেচারটা কখন পসিবল? একটা বস্তুর একটা অর্গানিজমের নোমেনক্লেচার কখন করা হবে পসিবল হবে? যখন সেটাকে ডেসক্রাইবড করা হবে, ডেসক্রাইবড কারেক্টলি। দেন দিস কুড বি এ ভেরি ইম্পর্টেন্ট লাইন। Described correctly is very could be necessary as they came as statement type question or correct incorrect type question আসতে পারে এখান থেকে। তাই nomenclature or naming was possible when the organism is described correctly or we know that organism name attached to এটাকে বলা হয় identification. So first nomenclature we have to know about the full described or সেক্ষেত্রে কি জানতে হবে? আইডেন্টিফিকেশন। ধরো একটা ম্যাঙ্গো ট্রিকে ম্যাঙ্গো ট্রি বলা হচ্ছে কেন, সেটার আইডেন্টিফিকেশন পয়েন্টস লাগবে, তাই তো? যে হ্যাঁ ম্যাঙ্গো ট্রিতে ম্যাঙ্গো ফল হয়, ঠিক আছে? বা এর লিফটা পাতাটা একটা আকার থাকে, এরকম আকার থাকে। এই সব আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো মিলিয়ে তাকে একটা আইডেন্টিফাই করা হয় এটা একটা ম্যাঙ্গো ট্রি, এবং ফুল ডেসক্রাইবের পরে সেটাকে নোমেনক্লেচার করা হয়। অ্যাজ ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি, নাম্বার অফ সায়েন্টিস্ট হ্যাভ এস্টাবলিশড প্রসিডিওর টু অ্যাসাইন এ সায়েন্টিফিক নেম। তাহলে এইটার জন্য অনেক সায়েন্টিস্ট নেম দিয়েছে। দিস ইজ অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার ওয়ার্ল্ড, যাতে করে এটা বায়োলজি অল ওভার ওয়ার্ল্ড জানা যায়। ফর প্ল্যান্ট সায়েন্টিফিক নেম আর বেসড অন এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া। তাহলে প্ল্যান্টসের ক্ষেত্রে কিছু প্রিন্সিপালস আর ক্রাইটেরিয়ার ভিত্তিতে নামকরণ করা হবে, এবং সেই নামকরণগুলো প্রোভাইডেড ইন ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার or ICBN. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, বিকজ প্রোভাইডেডকে এই যে প্ল্যান্টসের নামকরণগুলো প্রোভাইডেড করা হয় কোথা থেকে? এটা হবে ICBN ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং এটার ফুল ফর্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট কেয়ারফুলি। ইউ মে আস্ক, তাহলে অ্যানিমালগুলো কোথা থেকে নামকরণ করা হয়? তাহলে অ্যানিমাল ট্যাক্সোনমিস্ট কী করেছে? ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার ICZN। তাহলে অ্যানিমালসের ক্ষেত্রে কি কোথা থেকে আসছে? ICZN থেকে। প্ল্যান্টসের ক্ষেত্রে ICBN থেকে। দ্য সায়েন্টিফিক নেমস ইনশিওর দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম। সায়েন্টিফিক বলে দিয়েছে যে প্রত্যেকটা অর্গানিজমের একটাই নেম থাকবে, অ্যান্ড description of any organism should enable the people to arrive the same name. ডেসক্রিপশনটা সেম নেম রিপ্রেজেন্ট করবে। দে অলসো এনশিওর দ্যাট সাচ এ নেম হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার নোন অর্গানিজম। নামকরণটা তাহলে কী বৈশিষ্ট্য এখানে বলা হলো? 1 নম্বর বলা হলো যে সেটাকে কি করতে হবে? ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 2 বলা হলো যে সেটাকে প্রিভিয়াসলি
not used for any other organism, অন্যান্য অর্গানিজমে আদার্স অর্গানিজমের সঙ্গে কোনো নামটা ইউজ না করা হয়, ফার্স্ট টাইম যদি ইউজ হয় তার নামকরণে এটা বৈশিষ্ট্য বলে দেওয়া হলো। তাহলে বায়োলজিক্যালি কিভাবে এটাকে পসিবল করা হচ্ছে? বায়োলজিক্যালি এটা পসিবল করা হচ্ছে বাই two components, each has two components, one is generic name, one is a specific epithet, and the system providing a name with two components, so it is called biological nomenclature. দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা জেনেরিক্যাল নেম, দুই নাম্বার রয়েছে একটা স্পেসিফিক এপিথেট, যেহেতু দুটো নিয়ে তৈরি হয়েছে তাই এটাকে বলা হয় বাইনোমিনাল, বাই মানে দুই, নোমিনাল নোমেনক্লেচার। And this name was given by Carolus Linnaeus, also important thing, and practiced by the biologists all over the world, এবং এই নামকরণটাই পুরো ওয়ার্ল্ডে প্রত্যেকটা সায়েন্টিস্ট ইউজ করেন। This naming system use a world format was found convenient. Let us talk example of mango tree. Mango tree জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। Mango tree, the scientific name of mango tree was Mangifera indica. ঠিক আছে, তাহলে ম্যাঙ্গোফেরা ইন্ডিকা এটা একটা বায়োনোমিয়াল নেম। ইন দিস ম্যাঙ্গোফেরা রিপ্রেজেন্ট, এখানে যেটা জেনেরিক নেম সেটা হলো ম্যাঙ্গোফেরা, আর ইন্ডিকা হলো স্পেসিফিক এপিথেট। তাহলে নোমেনক্লেচারের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো একবার দেখে নিতে হবে। বায়োলজিক্যাল নেম জেনারেলি ল্যাটিনে লেখা হয়, তাহলে নেমটা লেখা হবে ল্যাটিনে, ফন্ট থাকবে ইটালিক্স। আর যদি সেটা হ্যান্ড রিটেন করা হয়, যেমন আমি যদি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখি তাহলে অবশ্যই আমাকে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হলো বায়োলজিক্যাল নেম, বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে এক্ষেত্রে আমি যেহেতু এটা হ্যান্ড রিটেন লিখছি সেখানে আন্ডারলাইন করাটা মাস্ট। নাম্বার 1 রুল ইজ ফলোড, যদি ল্যাটিনাইজড করতে হবে, যদি তার এর হ্যান্ড রিটেন করতে হয়, যেমন এখানে লেখা আছে হ্যান্ড রিটেন সেপারেটলি আন্ডারলাইনড, আর প্রিন্টেড করলে ইটালিক, সেটা এরকমভাবে আসবে। এটা একটু হেলে দুলে থাকবে, সেটা হলো ইটালিক্স, সেটা ফন্ট সবাই জানে। এবং ফার্স্ট ওয়ার্ড রিপ্রেজেন্ট জিনাস, ফার্স্ট ওয়ার্ডটাকে জেনাস হতে হবে, সেকেন্ড ওয়ার্ডটাকে কী হতে হবে, স্পেসিফিক এপিথেট। এবং নাম্বার 4 was that the first letter was capital and others all letter is small, so first letter would be capitalized and others first letter will be small letter. তাহলে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল এবং অন্যান্য ওয়ার্ডগুলোকে স্মল হতে হবে এটার জন্য। Name of the author appears after the specific epithet at the end of the biological name and is written in an abbreviation form, Mangifera indica. আফটার নোমেনক্লেচারের পরে যে বিজ্ঞানী নামকরণ করা হয়েছে তার নামটাকে অ্যাব্রিভিয়েশন ফর্মে লেখা হয়। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা বিজ্ঞানী লিনিয়াস নামকরণ করেছেন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তার জন্য পাশে LINN লেখা হয়, অ্যাব্রিভিয়েশন ফর্ম অফ লিন। তাহলে অ্যাকচুয়ালি মেনলি দাঁড়াচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, এটা থেকেই কোশ্চেন আসে, ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম এটা লিখতে হবে। ইট ইন্ডিকেটস দ্যাট দ্য স্পেসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই লিনিয়াস, এটা রিপ্রেজেন্ট করছে। সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, তাহলে প্রত্যেকটা যদি লিভিং অর্গানিজমকে স্টাডি করতে হয় তাহলে সেটা পসিবল নয়, ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম। অ্যান্ড এটার জন্য কি করা হয়েছে, সেক্ষেত্রে পসিবল করার জন্য প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে, সেটাকে বলা হয় ক্লাসিফিকেশন।
ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশন ইজ এ প্রসেস যেখানে অর্গানিজমগুলোকে গ্রুপ করা হয়, একটা গ্রুপের মধ্যে ফেলে দেওয়া হয় ক্যাটাগরির ওপর ভিত্তি করে। তার অবজার্ভ করতে হয়, ক্যাটাগরি অবজার্ভ করার পর সেগুলোকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে গ্রুপিং করা হয়। এটাই হলো ক্লাসিফিকেশন প্রসেস। অ্যান্ড এক্সাম্পলের ভিত্তিতে যদি আমরা দেখতে যাই, তাহলে উই ইজিলি রিকগনাইজ গ্রুপ সাচ অ্যাজ প্ল্যান্ট অর অ্যানিম্যাল ওয়ার dogs, cat, insects ইত্যাদি। The moment we use any kind of term, we associate certain character with the organism in that group. So the moment we use any kind of terms, we associate certain character with the organism in that group. What image do you see when you think a dog? যখন একটা ডগকে ভাবা হচ্ছে তখন কি মাথায় আসছে? অবভিয়াসলি ইচ ওয়ান অফ আস উইল সি ডগস, নট ক্যাটস। তাহলে এটাই হলো ডগ বলতে, কিন্তু তখন আমরা ডগসকেই চিনছি, নট ক্যাট। এটাকে একটা ডিভাইড করা হয়েছে একটা ক্যাটাগরিতে। যেমন অ্যাটলাসিয়ান, তখন আমরা থিঙ্কিং করি অ্যাটলাসিয়ানের উপর। এগুলোকে বোঝানো হয়েছে জাস্ট। মেন থিং আসবে যে এই যে ডগস, ক্যাটস, ম্যামালস, হুইট ওয়াইস, প্ল্যান্টস, অ্যানিমালস, এগুলো একটা ক্যাটাগরিতে ভাগ করা হয় অর্গানিজম স্টাডির জন্য। অ্যান্ড দ্য সায়েন্টিফিক টার্ম, এইসব ক্যাটাগরিকে বলা হয় ট্যাক্সা। ট্যাক্সা ইজ নাথিং, ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অ্যাট এভরি ডিফারেন্ট লেভেল। তাহলে ডিফারেন্ট লেভেল বলতে আমরা যদি বলি যে কোনো একটা প্ল্যান্টসের ক্ষেত্রে, নোমেনক্লেচারের ক্ষেত্রে যদি আমরা স্পেসিস, জিনাস, কিংডম ইউজ করি, তাহলে প্রত্যেকটা লেভেলই হলো একটা ট্যাক্সা। এটাকে বোঝানো হয়েছে। ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অর ডিফারেন্ট লেভেল। প্ল্যান্টস অলসো ফর্ম এ ট্যাক্সা, হুইট ইজ অলসো ট্যাক্সা। সিমিলারলি প্ল্যান্টসটা কি? প্ল্যান্টস ইজ এ কিংডম, ঠিক আছে, এবং প্ল্যান্ট মানে কিংডম, ওটা একটা ট্যাক্সা। হুইট কি? হুইট একটা প্ল্যান্টের মধ্যে পড়ছে, একটা স্পেসিস, সেটাও কিন্তু একটা ট্যাক্সা। But you know, dog is mammal or mammals are animals. Therefore, animals, mammals, dogs represent a taxa different level. তাহলে এই যে অ্যানিমালসের ভাগ রয়েছে, অ্যানিমালসের ভাগের মধ্যে একটা ভাগ হলো ম্যামালসের মধ্যে রয়েছে ডগস। তাহলে ডগ একটা ট্যাক্সা, ম্যামালস একটা ট্যাক্সা, অ্যানিমালস একটা ট্যাক্সা। অ্যানিমাল একটা কিংডম লেভেলে রয়েছে, এটা রয়েছে, এটা একটা ম্যামালস একটা ক্লাস লেভেলে রয়েছে, এটা একটা স্পেসিস লেভেলে রয়েছে, বিভিন্ন লেভেলে রয়েছে, কিন্তু প্রত্যেকটা ট্যাক্সা, এই লেভেলগুলোকে ট্যাক্সা বলা হয়েছে। Based on the characters, all living organisms can be classified into different taxa. The process of classification is taxonomy. এই যে ট্যাক্সাতে, বিভিন্ন ট্যাক্সাতে যে ক্লাসিফাইড করা হচ্ছে বিভিন্ন অর্গানিজমকে, সেটাকে বলা হয় ট্যাক্সোনমি প্রসেসটাকে। তাহলে ট্যাক্সোনমিতে কি? ইন্টারনাল স্ট্রাকচার অফ সেল, ডেভেলপমেন্ট প্রসেস, ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজম, এগুলো এসেন্সিয়াল টু ফর্ম দ্য মডার্ন ট্যাক্সোনমিক স্টাডিজ। দিস ক্যান বি কোশ্চেন অ্যাজ স্টেটমেন্ট টাইপ or as straight question. So you have to know what are the basic essential for taxonomical studies. It is external or internal structure of cell, development process or ecological information of organism. এগুলো মনে রাখতে হবে। ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, এই সমস্ত প্রসেসগুলো কিন্তু বেসিক ট্যাক্সোনমি, এইসব কিন্তু প্রসেস ট্যাক্সোনমির। ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ, ট্যাক্সোনমি কিন্তু কোনো নতুন জিনিস নয়। হিউম্যান বিংস হ্যাভ বিন অলওয়েজ ইন্টারেস্টেড টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য ভ্যারিয়াস কাইন্ডস অফ দ্য অর্গানিজম, particularly with reference to the own use. In early days, human beings needed to find sources
প্রথম দিকে কিন্তু হিউম্যান বিংয়ের সোর্স ফাইন্ড করতে হতো অন দ্য বেসিস অফ নিডস অফ ফুডের নিডসের ভিত্তিতে, ক্লথিংয়ের নিডসের ভিত্তিতে। এখন কি করা হচ্ছে, আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন ওয়াজ বেসড অন দ্য ইউজেস অফ ভ্যারিয়াস অর্গানিজমের ইউজেসের ওপর ভিত্তি করে হতো। হিউম্যান বিংস ওয়ার সিন্স লং not only interested in knowing more about different kind of organism but also relationship among them। তাহলে হিউম্যান বিং শুধুমাত্র যে বিভিন্ন ডিফারেন্ট অর্গানিজম সম্পর্কে জানার যে ইন্টারেস্ট রাখে সেটা না, এটা বিভিন্ন অর্গানিজমসের মধ্যে যে রিলেশনশিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম, রিলেশনশিপ, বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেটা সম্পর্কেও জানার ইচ্ছে রাখে, ইন্টারেস্ট রাখে, এবং যে ব্রাঞ্চটা এটাকে জানতে সাহায্য করে সেটা হলো সিস্টেমেটিক্স ইজ এ ব্রাঞ্চ, তাহলে সিস্টেমেটিক্স এ ব্রাঞ্চ যেটা কি করে, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমগুলো কি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টে রাখা হয়েছে, অবস্থান করছে, সেগুলো জানার বিষয়ে যে স্টাডি করা হয় সেটাই হলো সিস্টেমেটিক্স। এবং ক্যারোলাস লিনিয়াস কী করেছিল, এই যে সিস্টেমা ন্যাচুরে তার টাইটেলের পাবলিকেশন, সে বইটা যে পাবলিকেশন করেছিল সেটা টাইটেল হিসেবে সিস্টেমা ন্যাচুরে টাইটেল দিয়েছিলেন। The scope of systematic was later enlarged include identification, nomenclature, classification, systematics taxonomy-র মতোই, কিন্তু এক্ষেত্রে evolutionary relationship between organism is very important. This is extra thing that you know. তাহলে ট্যাক্সোনমির মতোই ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, আইডেন্টিফিকেশন দরকার, বাট এখানে যেটা এক্সট্রা জিনিস করা হচ্ছে সেটা হলো ইভলিউশনারি রিলেশনশিপস অ্যামং বিটুইন দ্য অর্গানিজমসের মধ্যে যে ইভলিউশনারি রিলেশনশিপ রয়েছে সেটাকে জানতে হবে। অ্যান্ড দ্য টপিক ইজ কভার্ড অ্যান্ড দ্য এন্টায়ার rest of topics will be covered in the next video. Thank you for seeing this video. Thanks.